সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম। ভারতের পুশিনের বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এ বিষয়ে নিয়মিত জোর প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। সোমবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এসব কথা বলেন। জানান, শেখ হাসিনা সহ তার সরকারের পলাতক মন্ত্রীদের বিষয়ে আদালতের নির্দেশনা মেনেই কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ব্রিফিংয়ে সচিব জানান, বুধবার 4 দিনের সফরে জাপান যাবেন প্রধান উপদেষ্টা। সফরে 7টি MOU সই হবে। সীমান্ত পথে লাগাতার পুশিন করছে ভারত। সোমবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা আচালং সীমান্ত দিয়ে 19 জনকে পুশিন করা হয়। ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই দিনে হবিগঞ্জের চুনারুঘাটে শিশুসহ 19 জনকে জোর করে ঠেলে দিয়েছে বিএসএফ। বিভিন্ন সীমান্ত পথে চলতি সপ্তাহে বাংলাদেশের কয়েকশো মানুষকে ঠেলে দিয়েছে ভারত। তবে প্রতিটি পুশিনের পর কূটনৈতিক বার্তা পাঠিয়ে প্রতিবাদ করেছে ঢাকা। সেই প্রেক্ষিতে বাংলাদেশকে ফেরত দিতে 2369 জনের তালিকা পাঠিয়েছে ভারত। এ বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী বলেন, ভারতের পাঠানো তালিকা যাচাই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় লাগছে। এটার একটা অ্যামিকেবল সলিউশন পৌঁছানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রতিবেশী দেশের সাথে, এবং আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। ভারত থেকে বাংলাদেশ বিরোধী কোনো প্রচারণা যেন না হয় সেই ব্যাপারেও বলা হয়েছে। শেখ হাসিনা সহ তার সময়ের মন্ত্রীদের বিচারের ক্ষেত্রে কোর্টের নির্দেশনা অনুসরণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানান তিনি। আমরা ওদের সাথে বিভিন্ন পর্যায়ে আনঅফিশিয়ালি এবং অফিশিয়ালি যোগাযোগ করছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। সোমবার জাপানে প্রধান উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলনে এইসব বিষয় উঠে আসে। সফরে 7টি সমঝোতা স্মারক সই করা হবার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। জাপানের কাছে চাওয়া হয়েছে $1 বিলিয়ন বাজেটের সহায়তা। তবে কত পাওয়া যাবে সেটা চূড়ান্ত হবে এই সফরে। আমরা কেবল চেয়েছি এগ্রিমেন্টটা হবে, তারপরে আমরা বলতে পারবো যে এই লোনটা, এবং সেটা হতে আপনাকে অলমোস্ট ওই সময় পর্যন্ত কত অপেক্ষা করতে হতে পারে। সফরে প্রাধান্য পাবে কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, অবকাঠামো খাতে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্রগুলো কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে না, এমন দাবি করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রামে SDGর লক্ষ্যমাত্রা বাস্তবায়ন শীর্ষক জাতীয় কর্মশালায় কথা বলেন তিনি। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য অঞ্চল উৎপাদনে অংশ নিচ্ছে কিন্তু সুবিধা পাচ্ছে না। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, পার্বত্য চট্টগ্রাম সহ সব ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে EU। সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করবে সরকার, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। On hill tracts, the region is unique. Its situation and challenges require tailored and inclusive approaches, and we support efforts that recognise this reality and that ensure robust local ownership of development initiatives. আফ্রিকায় শিক্ষা প্রসারে বিশেষ অবদানের জন্য আফ্রিকান ডে অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ চৌধুরী। গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এ পুরস্কার পান তিনি। রোববার লন্ডনের হোটেল হিলটনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশের সিলেট অঞ্চল সহ আফ্রিকার বিভিন্ন দেশে শিক্ষা বিস্তারের কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয় তাকে। মিসবাহ চৌধুরী ছাড়াও এই অ্যাওয়ার্ডে আরও বিজয়ী হয়েছেন সিয়েরা লিওনের রাষ্ট্রপতি ডাক্তার জুলিয়াস মাদা বায়ো সিয়েরা লিওন, অ্যাডো স্টেট ডায়াসপোরা এজেন্সির মহাপরিচালক ডাক্তার লরেটা ওকোর সহ অনেকে। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সহযোগিতার জোরদারে লন্ডনে ব্রিজ টু বাংলাদেশ নামে একটি নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে অক্সফাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ বারোনেস পোলাউদ্দিন, অক্সফাম জিবির প্রধান নির্বাহী হালিমা বেগম সহ আরও অনেকে। এই প্ল্যাটফর্মটির লক্ষ্য প্রবাসীদের জ্ঞান, দক্ষতা, বিনিয়োগ ও প্রচারণাকে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার
যেমন জলবায়ু সহনশীলতা, জেন্ডার সমতা, মানবিক সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে সংযুক্ত করা। কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরাও। ক্যালগেরি শহরে চতুর্থবারের মতো এই আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি নাট্য নির্দেশক জাহিদ হক এবং সঙ্গীত শিল্পী শারমিন ইয়াসমিন। পুরো ম্যারাথন দৌড়ে অংশ নেন তারা। এছাড়া প্রবাসী তাজিয়া খুশবু অংশ নেন আংশিক ম্যারাথন দৌড়ে। এই ম্যারাথনে ফুল ম্যারাথন বিভাগে অংশ নেন প্রায় 1000 প্রতিযোগী। বর্তমানে বিশ্বব্যাপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা জনস্বাস্থ্যের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। লেবাননে প্রবাসী বাংলাদেশিদের 12 দফা দাবি বাস্তবায়নের আহ্বানে প্রবাসী শ্রমিক ইউনিয়নের 9ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আব্দুল করিমের সভাপতিত্বে এবং তাসলিম হাসান অপুর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অজান্তা ইসলাম খাদিজা। প্রধান অতিথি ছিলেন লেবানন ফেডারেশনের চেয়ারম্যান কাস্ট আবদুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে প্রবাসীদের নানা সমস্যা তুলে ধরে 12 দফা দাবি উপস্থাপন করা হয়। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো 15তম টোকিও বসন্ত উৎসব। জাপানের অনেক দূর দূরান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা বাসন্তী শাড়ি পাঞ্জাবিতে উপস্থিত হয়ে মুখরিত করে তোলেন উৎসবের পরিবেশ। এ সময় সবাইকে শুভেচ্ছা জানান বাংলাদেশ আর্ট ফোরামের প্রধান নির্বাহী পরিচালক শরাফুল ইসলাম। পরিচিতি পর্ব পরিচালনা করেন ফোরামের প্রধান সমন্বয়ক তানিয়া মিথুন। উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবস্থল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল বিশেষ ঈদ মেলা। শনিবারের এই মেলার মূল উদ্যোক্তা ছিল বাংলাদেশি নারীদের সংগঠন অজি বাংলা সিস্টারহুড। মেলায় ছিল 65টিরও বেশি স্টল, যেখানে দেশীয় পোশাক, হস্তশিল্প, গহনা, মেহেদি এবং বাহারি খাবারের স্টলে পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ছোটদের জন্য ছিল ফেস পেইন্টিং ও নানা আকর্ষণীয় খেলার আয়োজন। মেলার বিশেষ আকর্ষণ ছিল একটি ব্যতিক্রমী কন্টেস্ট, যেখানে একজন বিজয়ী উপহার পান একটি ছাগল। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু করবে ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই আলোচনার উদ্বোধন করবেন। গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ঐক্যমত্য কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ঐক্যমত্য কমিশনের অন্যান্য সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সবশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজ ও তৃণমূলের সংগঠনগুলোকে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। আজও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। একই কর্মসূচি পালনের জন্য সারা দেশের সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় সরকার, যাকে কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কিন্তু এই আন্দোলন চলার মধ্যেই 4 অপরাধে চাকরিচ্যুতির বিধান রেখে রোববার সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার, যেখানে দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করা যাবে। কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, যে কোনো ইয়েতে তাদেরকে চাকরিচ্যুতির ভয় দেখানো হচ্ছে এবং এটা হলে সেই আশঙ্কায় সুযোগ নাই। আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন। প্রত্যেকের 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। আমাদের
আমাদের সংসার বাচ্চা কাচ্চার জন্যই তো আমরা চাকরি করতে আসছি। এখন চাকরির জন্য যদি আমরা সংসারই ছেড়ে দেই তাহলে কিভাবে হবে? আমাদের প্রতি সহনশীল হন এবং এই সহনশীল আইন তৈরি করুন। অধ্যাদেশটি প্রত্যাহারের দাবিতে সোমবার সচিবালয় চত্বরে এমন বিক্ষোভ মিছিল জমায়েত। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে সমাবেশ করেন তারা। আইন উপদেষ্টার সাথে এ নিয়ে কর্মচারী ঐক্য পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও উপদেষ্টা সচিবালয়ে না আসায় তা হয়নি। শেষমেশ মঙ্গলবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়। সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। আমরা এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এখনই আপনারা এই কালো আইন প্রয়োগ করেন না। এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। না, আমরা কাজ করব না। ওনাদের কমাট আসা পর্যন্ত আমরা কাজে যোগদান করব না। দাবি না মানলে সারা দেশের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সংস্কার কাজে সচিবালয় বাধা হয়ে দাঁড়ালে তা প্রতিহত করা হবে বলে হুমকি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে পথসভার দ্বিতীয় দিনে এসব কথা বলেন তিনি। অন্যদিকে নীলফামারীতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার অন্য কারো উপর দায়িত্ব দিতে পারে না। দল গোছাতে একের পর এক পথসভায় ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার চট্টগ্রাম উত্তর জেলায় পথসভা শুরু হয় নগরীর বিপ্লব উদ্যান থেকে। বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সংস্কার কার্যক্রমে যদি সচিবালয়ে বাধা হয়ে দাঁড়ায় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করবে এনসিপি। বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে। বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ নিয়ে জনপ্রত্যাশা জানতেই কর্মসূচি শুরু করেছে এনসিপি বলে জানান হাসনাত। অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা তাদের মতামত জানাতে চায়, আমরা কি বলতে চাই সেটা তারা শুনতে চায়। আমরা মানুষের মধ্যে অপেক্ষা দেখেছি, আগ্রহ দেখেছি এবং নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের আগ্রহ দেখেছি। এদিকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারীতে পথসভা এবং লিফলেট বিতরণ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে খুনিদের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার অন্য কারো উপর দায়িত্ব দিতে পারবেন না। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। মঙ্গলবারও চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি পথসভা করবে এনসিপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত দেরি হবে দেশে তত সংকট বাড়বে, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, গণতান্ত্রিক উত্তরণে দেশে এখন নির্বাচন প্রয়োজন। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার তার সমাধিসৌধে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জানান, গণতান্ত্রিক উত্তরণে দেশে নির্বাচনের প্রয়োজনীয়তার কথা। আমাদের ১৭ বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সবকিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ভোটের মাধ্যমে দ্রুত গণতন্ত্র না ফিরলে জাতীয় সংকট বাড়বে। Reform only works when you have a democratic order in the country. Reform কাজ করবে না otherwise. মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে, জবাবদিহি সরকার হতে হবে, যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে।
আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় থাকতে গণমাধ্যমকেও চাপে রাখা হয় বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে, আপনি দেখবেন মিডিয়ার উপরে চাপ বাড়তে থাকবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।